প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? শুরুতে আমার প্রীতি এবং শুভেচ্ছা নেবে। রাজবাড়ী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত ৭১ শ্রেণীর অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। সুমন হালদার, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। আমি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের অংশীদারি ব্যবসায় নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। ইতিমধ্যে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক কুতুবুদ্দিন স্যার অংশীদারি ব্যবসায় কি, অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য, গুরুত্ব, অংশীদারি ব্যবসায়ের সীমাবদ্ধতা ইত্যাদি বিষয়ে তোমাদেরকে ধারণা দিয়েছে। আমি ঠিক কুতুবুদ্দিন স্যারের পরে থেকে, অর্থাৎ তিনি যে ক্লাসগুলো অলরেডি নিয়ে ফেলেছেন তারপর থেকে শুরু করতে যাচ্ছি। আমি তোমাদের পড়াচ্ছি অংশীদারি ব্যবসায়ের গঠন প্রণালী। দেখো, অংশীদারি ব্যবসায়ের গঠন প্রণালী। অংশীদারি ব্যবসায় গঠন করতে হলে তোমাকে কতগুলো বা আমাদেরকে কতগুলো স্টেপ অবশ্যই পার করতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে এখানে কি দেখো তো, সদস্য সংগ্রহ। সেকেন্ড স্টেপ হচ্ছে চুক্তি সম্পাদন। তৃতীয় স্টেপ হচ্ছে নিবন্ধন বা তালিকাভুক্তি। চতুর্থ স্টেপ হচ্ছে অনুমতিপত্র সংগ্রহ এবং ফাইনাল হচ্ছে কার্যারম্ভ। দেখো, আমরা এই অংশীদারি ব্যবসায়ী গঠন প্রণালীর পদ্ধতিগুলো কিংবা বিভিন্ন পদক্ষেপগুলো অতি সংক্ষেপে আলোচনা করব। আমরা জানি কি যে অংশীদারি ব্যবসায় গঠনে তেমন কোনো আইনগত জটিলতা নেই। দুই বা ততোধিক চুক্তি সম্পাদনের যোগ্যতা সম্পন্ন ব্যক্তি মুনাফা অর্জন এবং নিজেদের মধ্যে বন্টনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হয়ে এই ব্যবসা সংগঠন করতে পারে। অংশীদারি ব্যবসায়ীর নামের শুরুতে মেসার্স শব্দ যোগ করা বাধ্যতামূলক। অংশীদারি ব্যবসায়ে এই সকল ধাপগুলো অনুসরণ করলে অংশীদারি ব্যবসায়িক গঠন প্রণালী কি কমপ্লিট হবে। তবে হ্যাঁ, তোমাদেরকে আগে কিন্তু একটা লাইন ভুলে গেছি যে প্রত্যেকটা অংশীদারি ব্যবসায় অবশ্যই মেসার্স শব্দটা কি থাকতে হবে, উল্লেখ থাকতে হবে। এটা কিন্তু এমসিকিউ কোশ্চেন থাকে যে কোন শব্দটি অংশীদারি ব্যবসায় কি গঠনের ক্ষেত্রে অপরিহার্য। তোমরা কি বলতে পারবা যে মেসার্স, হ্যাঁ, মেসার্স শব্দটা কি করতে হবে, যুক্ত করতে হবে। প্রথম হচ্ছে কি সদস্য সংগ্রহ। দেখো, যে অংশীদারি ব্যবসায়ী গঠনের উদ্দেশ্যে চুক্তি পালনের কি চুক্তি সম্পাদনের যোগ্যতা সম্পন্ন ব্যক্তি দুই বা ততোধিক ব্যক্তিকে সর্বপ্রথম কি করতে হবে, একত্রিত হতে হবে। সাধারণ অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ কতজন বলতো, 20 জন, এবং ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ 10 জনের বেশি কি হবে না। অর্থাৎ সদস্য সংগ্রহ বলতে বোঝানো হচ্ছে যে কমপক্ষে যোগ্যতা সম্পন্ন 2 জন ব্যক্তি। এখানে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি কি জানো, যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হচ্ছে তারাই কি যাদের চুক্তি সম্পাদনের কি যোগ্যতা রয়েছে, অর্থাৎ কোনো অপ্রতিষ্ঠিত, পাগল, দেউলিয়া, নাবালক কি সদস্য হতে পারবে না। এখানে সদস্য সংখ্যা বলা হচ্ছে যে সর্বনিম্ন কয়জন বলতো, 2 জন। হ্যাঁ, যদি আমরা ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে বলি তাহলে কি ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ 20 জনের বেশি কি হবে না। সরি, আমি মিস্টেক করছি যে ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে অংশীদারি ব্যবসায়ী সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে কতজন, 10 জন। আর সাধারণ অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা হবে কতজন, 20 জন। তাহলে সদস্য সংগ্রহ আমরা পারি। নাম্বার 2 হচ্ছে কি চুক্তি সম্পাদন। চুক্তি সম্পাদন দেখো যে অংশীদারি ব্যবসায় গঠনের উদ্দেশ্যে একত্রিত সদস্যদের মধ্যে তাদের দ্বারা ভবিষ্যতে পরিচালিত ব্যবসায়ের মধ্যে লাভ লোকসান বন্টন, মূলধন সরবরাহ, হ্যাঁ, স্বার্থ ও অধিকার এই সম্বন্ধে প্রথমে একটা চুক্তি থাকতে হবে। কারণ চুক্তি হচ্ছে কি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। অর্থাৎ চুক্তি ব্যতীত অংশীদারি ব্যবসায় গঠন সম্ভব নয়। তবে চুক্তি কি হতে পারে বলতো, চুক্তি হতে পারে লিখিত কিংবা কি মৌখিক।
লিখিত চুক্তিকে বলা হবে কি চুক্তিপত্র। আমাদের একটা বিষয় ক্লিয়ার হওয়া উচিত যে চুক্তিপত্র কত প্রকার রয়েছে। হ্যাঁ, আসলে আমাদের মনে রাখতে হবে যে চুক্তি কিন্তু লিখিত হতে পারে, আবার কি হতে পারে মৌখিক হতে পারে। কিন্তু চুক্তিপত্র হচ্ছে সেইটাই যেটা লিখিত পত্র। অর্থাৎ চুক্তিপত্র প্রণয়ন করা উচিত এটা আমরা পারি। হ্যাঁ, তারপর এর মাধ্যমে ভবিষ্যতের সকল পরিস্থিতি ও সমস্যার মোকাবেলা করা যায়। চুক্তিপত্র দ্বারা ছাড়া অংশীদারি ব্যবসা গঠন করা গেলেও চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় গঠন করা যায় না। অর্থাৎ এতক্ষণ যে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে অংশীদারি, হ্যাঁ সম্পদ, চুক্তি সম্পাদন। চুক্তি সম্পাদন বলতে বোঝাচ্ছে যে চুক্তি হচ্ছে অংশীদারি ব্যবসার কি মূল ভিত্তি। চুক্তি বিভিন্ন প্রকার হতে পারে একটা হতে পারে লিখিত, আরেকবার হতে পারে কি মৌখিক। লিখিত কিংবা কি বলতো মৌখিক। অর্থাৎ চুক্তিপত্র হতে হলে অবশ্যই কি হতে হবে বলতো লিখিত হতে হবে। আমরা চুক্তিপত্র কেন করি দেখো তো ভবিষ্যতে বিভিন্ন মানে অংশীদারি ব্যবসায়ের ভবিষ্যতে বিভিন্ন সমস্যার মোকাবেলা, হ্যাঁ, এবং বিভিন্ন সিদ্ধান্ত প্রণয়নে অবশ্যই চুক্তি সম্পাদন করা কি উচিত। তারপর দেখো নাম্বার 3 যে নিবন্ধন বা কি নিবন্ধন কিংবা তালিকাভুক্তি। এখানে দেখো যে আমরা জানি যে অংশীদারি, হ্যাঁ 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী চুক্তিপত্রের নিবন্ধন কি বাধ্যতামূলক নয়। তবে নিবন্ধন কিন্তু ব্যবসায় অনিবন্ধিত ব্যবসায়ী অপেক্ষা বেশি কি সুবিধা ভোগ করে। নিবন্ধনের জন্য উদ্যোক্তাগণ নিবন্ধকের অফিস থেকে নির্ধারিত ফি জমাদান পূর্বক একটা আবেদনপত্র সংগ্রহ করবে। আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করে নিবন্ধন নিকট জমা দিলেই নিবন্ধন যাচাই বাছাই পূর্বক সন্তুষ্ট হলে ব্যবসায়ীকে নিবন্ধন বইতে লিপিবদ্ধ বা তালিকাভুক্ত অথবা নিবন্ধন পত্র প্রণয়ন করে। অর্থাৎ নিবন্ধন বা তালিকাভুক্ত অতি সংক্ষেপে আমরা এইভাবে বলতে পারি কোনভাবে দেখো যে অংশীদারি চুক্তি সম্পাদনে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে নির্ধারিত ফি নিবন্ধক অফিসে জমা দিয়ে কি প্রয়োজনীয় ফর্মে প্রয়োজনীয় তথ্য প্রদান পূর্বক সেটা কি করতে হবে নিবন্ধন জমা দান প্রদান করবে। এবং যারা নিবন্ধক তারা যাচাই বাছাই করানোর মাধ্যমে তারা কি করতে পারে যদি যাচাই বাছাই করার তথ্য ইতিবাচক হয় তবেই তারা অংশীদারি ব্যবসায় করার জন্য কি দিবে অনুমতি দেবে। ক্লিয়ার। নাম্বার 4 হচ্ছে কি দেখো অনুমতিপত্র সংগ্রহ। আমি একটু পড়ি দেখো তোমরা শুনো যে পৌর এলাকায় বা সিটি কর্পোরেশন এর আওতাভুক্ত এলাকায় অংশীদারি ব্যবসায় গঠন ও পরিচালনা করতে হলে ব্যবসায়ের ধরন অনুযায়ী পৌরসভা বা সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে ট্রেড লাইসেন্স বা অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। ইউনিয়ন পর্যায়ে গঠিত হলে চুক্তি সম্পাদনের পরপরই ব্যবসায়িক কার্যক্রম আরম্ভ করা যায়। এক্ষেত্রে তেমন কোনো আইনগত আনুষ্ঠানিকতা পালন করতে হয় না। অর্থাৎ যদি কি শহর এলাকায় সিটি কর্পোরেশন কিংবা পৌরসভা এলাকা হয় তখন অংশীদারি ব্যবসায় অনুমতি সংগ্রহ করা কি বাধ্যতামূলক। কিন্তু যদি সেটা ইউনিয়ন পর্যায়ে হয় সেটা কি করতে পারে যে নিবন্ধন বা তালিকা ভুক্তি করার পরে নিবন্ধন পত্রে তারা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারে। তারপর দেখো কার্যারম্ভ। দেখো কার্যারম্ভ কি বলা হচ্ছে যে উপযুক্ত কার্য সম্পাদনের পর একটি অংশীদারি ব্যবসায়ী সংগঠন ও তার ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে পারে। আর নিবন্ধন যেহেতু অংশীদারি ব্যবসায়ের জন্য বাধ্যতামূলক নয় বিধায় চুক্তি সম্পাদনের পরেই অংশীদারি সংগঠন কার্যক্রম শুরু করতে পারে। তবে বাংলাদেশে প্রচলিত 1932 সালের অংশীদারি আইনে এই ব্যবসায়ীকে মিউনিসিপাল কর্পোরেশন বা পৌরসভা বা সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে ট্রেড লাইসেন্স কি করতে হবে সংগ্রহ করতে হবে। অর্থাৎ অংশীদারি ব্যবসায় গঠন কিন্তু অত্যন্ত সহজ, এখানে আইনগত তেমন জটিলতা পোহাতে হয় না। চুক্তি সম্পাদনের মাধ্যমে বিশেষ কোনো আইনি আনুষ্ঠানিকতা পালন ছাড়াই এটি গঠন করা কি যায়। সেক্ষেত্রে উপযুক্ত প্রক্রিয়া সমূহ অনুসরণ করে থাকে। তবে চুক্তি সম্পাদনের পরবর্তী পদক্ষেপগুলো অংশীদারি ব্যবসায় গঠনের জন্য কি নয় বাধ্যতামূলক নয়। আমি আবার 1 মিনিট রিভিউ করছি যে আমরা সাধারণত কি করতে পারি বলতো অংশীদারি ব্যবসা গঠন করতে হলে কতগুলো পদক্ষেপ অনুসরণ
কতগুলো পদক্ষেপ কি করতে হয়, নিতে হয়। প্রথম হচ্ছে কি বলতো, সদস্য সংগ্রহ। নাম্বার 2 হচ্ছে তোমার এখানে কি বলতো, চুক্তি সম্পাদন। নাম্বার 3 হচ্ছে নিবন্ধন কিংবা তালিকাভুক্তি। নাম্বার 4 হচ্ছে কি অনুমতি পত্র সংগ্রহ। নাম্বার 5 হচ্ছে কি কার্যারম্ভ। এবার দেখো তাহলে অংশীদারি ব্যবসায় গঠন করলে আমরা অলরেডি কি পারি, কি পারবো না? অবশ্যই পারবো। হ্যাঁ, এবার দেখো কি যে অংশীদারি ব্যবসায়ের সুবিধা সমূহ, অংশীদারি ব্যবসায়ের সুবিধা সমূহ অর্থাৎ এক মালিকানা কিংবা কোম্পানি ব্যবসায় সংগঠন করলে সেখানে কি যে অসুবিধার সম্মুখীন হয়, কিন্তু অংশীদারি ব্যবসার সুবিধা আছে। হ্যাঁ, মানে এক মালিকানা এবং কোম্পানি থেকে অংশীদারি ব্যবসায় যে সকল সুবিধা আমরা ভোগ করতে পারি সেগুলো হচ্ছে নিম্নরূপ। নাম্বার 1 দেখো, তার আগে একটু আমি আলোচনা করে নিচ্ছি যে ব্যবসায় সংগঠন সেই প্রাচীনকাল হতে মানুষের বিভিন্ন ধরনের অভাব মোচনের, হ্যাঁ, লক্ষ্যে পণ্যদ্রব্য উৎপাদন ও বন্টনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই ব্যবসায়ী বহুবিধ সুবিধা ভোগের কারণে আজ পর্যন্ত মর্যাদার সাথে এখন কি টিকে আছে। এর কারণ কি দেখো তো, প্রথম হচ্ছে কি সহজ সংগঠন। আমি শুরুতেই বলেছিলাম যে অংশীদারি ব্যবসায় গঠন করতে হলে এতে আইনগত বাড়তি কি কোনো ঝামেলা নাই, বিধায় অতি সহজে এটা কি করা যায়, গঠন করা যায়। কারণ এখানে আমরা অলরেডি পড়ে ফেলেছি যে অংশীদারি ব্যবসায় গঠন করলে গেলে কি এই যে 5টা স্টেপ, সদস্য সংগ্রহ, চুক্তি সম্পাদন, নিবন্ধন বা তালিকাভুক্তি, অনুমতি পত্র, অনুমতি সংগ্রহ, কার্যারম্ভ, এই 5টা কিন্তু আমরা পারি। এই 5টা কিন্তু অতি সহজ বিধায় এখানে কি সহজ সংগঠন একটা সুবিধার মধ্যে কি অন্তর্ভুক্ত হয়েছে। তারপর দেখো যে অধিক মূলধন। আমরা জানি এক মালিকানার ব্যবসায়ী মূলধন কি প্রচুর না অপ্রতুল বলতো? হ্যাঁ, এক মালিকানার ব্যবসায়ী কি মূলধন হচ্ছে অপ্রতুল, অর্থাৎ এক মালিকানার ব্যবসায় মূলধন কম বা ছোট। কিন্তু যখন তুমি বড় পরিসরে ব্যবসা করতে যাচ্ছ, হ্যাঁ, সেটা হচ্ছে কোম্পানি, কিন্তু না কোম্পানি অত্যন্ত কঠিন বা জটিল প্রক্রিয়ার কারণে তুমি একটু সহজ বিষয়ে যাচ্ছ, সেটা হতে পারে কি, এটা হচ্ছে তোমার কি অংশীদারি, তাই না? তাই দেখবা আমরা অংশীদারি ব্যবসায়ী, যদি আমরা জানি অংশীদার সাথে দুইজন, একজনের যদি 1 লাখ টাকা মূলধন হয়, দুজনের কত লাখ টাকা মূলধন বলতো? 2 লাখ। আমরা তো জানি যে অংশীদারি ব্যবসা গ্রহণ করতে হলে কমপক্ষে সদস্য সংখ্যা লাগবে কমপক্ষে 2 জন। আর সাধারণ ব্যবসায়ের ক্ষেত্রে লাগবে হচ্ছে কতজন? 20 জন। কতজন? 20 জন। কিন্তু ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে 10 জনের বেশি হবে না, হবে না, হবে না। এবার দেখো দলবদ্ধ প্রচেষ্টা, অর্থাৎ একক প্রচেষ্টায় কিন্তু কোনো বৃহৎ কাজ সম্পাদন কি করাটা টাফ হয়ে যাবে, কিন্তু দলীয় প্রচেষ্টা অর্থাৎ দলবদ্ধ প্রচেষ্টা কিন্তু তোমাদের কি নিয়ে যাবে অনেক দূর, অংশীদারি ব্যবসায় অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। অর্থাৎ অংশীদারি ব্যবসায় সকল অংশীদার চুক্তিতে আবদ্ধ হয়ে সম্মিলিত প্রচেষ্টায় ব্যবসায় পরিচালনা করে থাকে। এই ব্যবসায় সকল অংশীদারের স্বার্থে এক এবং অভিন্ন হওয়ার কারণে সকলে দলবদ্ধভাবে, হ্যাঁ, দলবদ্ধভাবে ব্যবসায়ের সফলতার জন্য কি করে বলতো, কাজ করে, কাজ করে। তারপর দেখো যে ঝুঁকি বন্টন। ঝুঁকি বন্টন কি বলছে এখানে, এই ব্যবসায়ের সদস্য সংখ্যা অধিক হওয়ায় সকল ঝুঁকি সকল অংশীদারদের উপর বন্টিত হয়ে যায়, ফলে এককভাবে কাউকে কোনো দায় বহন করতে হয় না। ঝুঁকি বন্টন হওয়ার ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে বিনিয়োগ করা কি হবে, সহজ হবে। তারপর দেখো তোমার দক্ষ পরিচালনা। দক্ষ পরিচালনা কি বলছে দেখো একটু, যে অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের সংখ্যা একাধিক হওয়ার ফলে তাদের মধ্যে দক্ষ ও মেধাবী ব্যক্তিবর্গের সমন্বয় ঘটে, ফলে তাদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ব্যবসায়ের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা থাকে। এই ব্যবসায়ের সার্বিক উন্নতি সম্ভব হয়। তারপর দেখো নাম্বার হচ্ছে ঋণের সুবিধা। দেখো ঋণের সুবিধা, হ্যাঁ, যে আমাদের যে আর্থিক প্রতিষ্ঠান সমূহ রয়েছে তারা কিন্তু অংশীদারি ঋণ দেওয়ার জন্য সদা প্রস্তুত। সেক্ষেত্রে আমরা এককভাবে কোনো জায়গা থেকে অধিক পরিমাণ লোন ম্যানেজ করতে না পারলেও, এক মালিকানার ব্যবসায়ী লোন কোথা থেকে মঞ্জুর না হলে অংশীদারদের মাধ্যমে প্রতিশ্রুতি কিংবা চুক্তিপত্র দেখিয়ে, হ্যাঁ, হ্যাঁ, আমরা কি করতে পারি, কি সহজেই কি করতে পারি, ঋণের সুবিধা পেয়ে থাকি। অর্থাৎ এই ব্যবসায়ীর সদস্য সংখ্যা অনেক বেশি, তাই না? হ্যাঁ, তাদের সুনাম ও দক্ষতাকে কাজে লাগিয়ে সহজে ঋণ দানকারী প্রতিষ্ঠান মানে আর্থিক প্রতিষ্ঠান যারা আছে তারা ঋণ দিয়ে থাকে। তাছাড়া একাধিক সদস্য যৌথভাবে দায় গ্রহণ করে বিধায়
বিদায় ব্যাংক বা ঋণদানকারী ব্যক্তি বা সংস্থা ব্যবসায় অভিযোগ দিতে কি হয়, রাজি হয়। তারপর দেখো করের সুবিধা। কর দেখো যে অংশীদারি ব্যবসায় এক মালিকানা ব্যবসার মতো অংশীদারগণ তাদের ব্যক্তিগত আয়ের উপর কি দিতে পারে, কর দিতে পারে, ফলে ব্যবসায়ীকে অন্যভাবে কোনো কর প্রদান করা হয় না। অর্থাৎ এক মালিকানা ব্যবসায়ের মতো অংশীদারি ব্যবসায়ের প্রত্যেক সদস্য যখন কর দিয়ে থাকে, কি দিয়ে থাকে বলতো, কর দিয়ে থাকে, যখন কর দিয়ে থাকে তখন সেক্ষেত্রে কি হয় না বলতো, সেক্ষেত্রে হয় না হচ্ছে তোমার কি দীর্ঘ পরিমাণ মানে অধিক পরিমাণ কর দেওয়ার কারণে, অধিক পরিমাণে কর দেওয়ার কারণে নরমালি কি হয় না, সেটা ফোকাস হয় না। সরি, নেটওয়ার্ক দুর্বলতার কারণে হ্যাঁ আমাদের ক্লাস স্বামী বিচ্ছিন্ন করেছে। তারপর দেখো, তারপর এখানে কি বলছে যে যৌথ সিদ্ধান্ত। যৌথ সিদ্ধান্তটাকে দেখো, যৌথ সিদ্ধান্ততে বলা হয়েছে কি যে এই ব্যবসায়ের সকল অংশীদারদের সাথে আলোচনা করে ব্যবসায়ের জন্য যথাযথ সিদ্ধান্ত নেওয়া যায়। তাছাড়া সিদ্ধান্ত গ্রহণে গণতান্ত্রিক নীতি অনুষ্ঠিত হয় বিধায়, হ্যাঁ, বিধায় বলে সঠিক সিদ্ধান্ত গ্রহণ এর বাস্তবায়ন সহজ হয়। তারপর দেখো, তারপর বলা হচ্ছে সহজ বিলোপ সাধন। মানে অংশীদারি ব্যবসায়ীর, আমি শুরুতে বলেছিলাম যে অংশীদারি ব্যবসায়ের আইনগত জটিলতা নাই বিধায় অতি সহজে সেটা কি করা যায়, গঠন করা যায় এবং অতি সহজে সেটা বিলোপ সাধন করা যায়। তারপর বলা হচ্ছে যে দেখো যে অসীম দায়ের পরোক্ষ সুবিধা, সেটা আবার কি, যে দায়ের মাত্রা বুঝে সতর্ক হয়ে চলার যে সুবিধা তাকে অসীম দায়ের পরোক্ষ সুবিধা বলা হয়। মানে দায়ের মাত্রা বুঝে সতর্ক হয়ে চলার যে সুবিধাটা সেটাকে বলা হয় অসীম দায়ের কি বলতো, পরোক্ষ সুবিধা। অসীম দায়ের পরোক্ষ সুবিধা। অংশীদারি ব্যবসায় যে কোনো দায় সকলকে বহন করতে হয়। অংশীদারদের দায় অসীম হওয়ার কারণে সকল অংশীদার অত্যন্ত সতর্কতা অবলম্বনের মাধ্যমে ব্যবসায় পরিচালনা করে থাকে, ফলে ব্যবসায়ের অধিক সাফল্য অর্জিত হয়। তারপর দেখো, লাস্ট ওয়ান আমরা বলতে পারি অংশীদারি ব্যবসার সুবিধার মধ্যে, সেটা হচ্ছে প্রত্যক্ষ ও ব্যক্তিগত তত্ত্বাবধান। অংশীদারের হচ্ছে ব্যবসায়ের মালিক, ব্যবসায়ের উন্নতি হলে অংশীদারদের মুনাফা বৃদ্ধি পায়। তাই প্রত্যেক অংশীদার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ব্যবসা উন্নতির জন্য প্রাণপণ চেষ্টা করে। অর্থাৎ আমরা উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে হ্যাঁ, এক মালিকানার ব্যবসায় সীমাবদ্ধতার কারণে কয়েকজন মিলে অংশীদারি ব্যবসা পরিচালনার কারণে কি হতে বলতো, বিভিন্ন সুবিধা আয়ত্তার কারণে এক মালিকানা বাদ দিয়ে মানুষ এখন অংশীদারি ব্যবসায় কি এদিকে ধাবিত হচ্ছে। সেই জন্য এই সকল সুবিধাগুলো অংশীদারি ব্যবসায়ের মধ্যে আমরা বিদ্যমান হিসেবে দেখি।